খুনাখুনি হয়েছে, রক্তের হোলি খেলা হয়েছে, আমার জানা মতে বাংলাদেশের অন্য কোনো জেলা এতটা হয়নি। কেন হয়েছিল এবং কেন এখনো হচ্ছে? খুলনার পরিচয়টা এই যে সন্ত্রাস কবলিত খুলনা। আগে ছিল শিল্প নগরী থেকে মৃত নগরী, আর এখন এখানে হয়ে গেছে মৃতের নগরী। এই যে সন্ত্রাসের পিছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল কিনা বা আছে কি, এবং বীর দর্পে সন্ত্রাসীরা চলে যাচ্ছেন। আপনারা কিভাবে এই সন্ত্রাসটাকে প্রতিরোধ করার জন্য নির্বাচিত হলে কি কি উদ্যোগ নেবেন? ধরা তো কঠিন কোনো কাজ না, কারণ ওটা মৃত্যুর ফাঁদ। ওখানে গেলে তোমাদের মৃত্যু অবধারিত। আপনার সরকার আসলে কি করবে এই অবস্থার পরিবর্তনে? ভাই, আমি প্রতিদ্বন্দ্বী না, প্রতিযোগী। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা দেখছেন কিনা? আপনার প্রথম ও প্রধান কাজ কি হবে? সংলাপ 24 এ স্বাগত সবাইকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা সংলাপ 24 কে একটু নতুনভাবে বিন্যাস করেছি, নতুনভাবে সাজিয়েছি। এখন থেকে আমরা চেষ্টা করব নির্বাচন সংক্রান্ত আলোচনা করতে। সারা দেশের প্রতিটি জেলার নির্বাচনী হালচাল, নির্বাচনী পরিবেশ এবং প্রার্থীদের নিয়ে আলোচনা করতে পারি, তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কিভাবে বাস্তবায়ন করবেন সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আজ আমাদের এই ফরম্যাটের প্রথম পর্ব এবং এই আলোচনায় আমরা উপস্থিত হয়েছি খুলনা জেলাকে নিয়ে। খুলনা জেলার দুজন প্রার্থী তারা আমাদের সঙ্গে এই আলোচনার মধ্য দিয়ে আমাদের নতুন ফরম্যাট শুরু করবে। শুরুতেই আমরা পরিচিত হয়ে নিচ্ছি খুলনা 2 আসনের জামাতের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। তিনি প্রার্থী ছাড়াও খুলনা মহানগর জামায়াত ইসলামীর সেক্রেটারি। এছাড়া রয়েছেন খুলনার বিশিষ্ট রাজনীতিবিদ, খুলনা মহানগর বিএনপির একসময়ের সভাপতি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন, সাবেক সংসদ সদস্য এবং বর্তমান খুলনা 2 এর বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা শুরুতে চলে যাচ্ছি জামাত ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, খুলনা একটি স্পর্শকাতর এলাকা। বিগত দিনে এখানে অনেক রক্তপাত দেখেছি, রাজনৈতিকভাবেও দেশের মধ্যে খুবই আলোচিত। সেইখান থেকে যদি আপনি নির্বাচিত হন, আপনার প্রথম ও প্রধান কাজ কি হবে? যে ধন্যবাদ রাজীব ভাই। প্রথম যে কাজ হবে এখানে, আসলে খুলনা প্রথমত আমি বলবো যে অবহেলিত এবং বঞ্চিত একটি এলাকা। সারা দেশের যদি আমরা হিসাব করি, যতগুলো সিটি আছে এই সিটি গুলোর মধ্যেও আমরা দেখবো যে খুলনা সিটি এখানকার অবস্থাটা অন্য অন্য জায়গার তুলনায় খুব বেশি ভালো অবস্থায় নেই। সে কারণে আমাদের সার্বিক যে বিষয়, সেই বিষয় থেকে আমরা প্রথমত যদি আমরা খুলনার অর্থনৈতিক ভাবে অগ্রগতির জন্য যে জায়গাগুলো আমাদের অন্তরায় বা ক্ষতি হয়ে গিয়েছে, সেটা হলো এই নগরের নাম ছিল শিল্প নগরী, এখন সেটা মৃত নগরীতে পরিণত হয়েছে। ওই শিল্প নগরীর সেই কল কারখানাগুলো যখন বন্ধ হয়ে গেছে, এবং এখানে এত কলকারখানা ছিল, সেখানে সেই কলকারখানাগুলো প্রায় সব বন্ধ। যদি আমরা এখানে খুলনার দক্ষিণ দিকের অবস্থা দেখি, এখানে ম্যাক্স কোম্পানি যেটা, সেটা এখানে সেটা বন্ধ হয়ে গেছে। ডিএমসি বলে আরেকটা ম্যাচ কোম্পানি ছিল, স্টিল কোম্পানি ছিল, অক্সিজেন কোম্পানি ছিল, এগুলো সব এখানে বন্ধ হয়ে গেছে। এখানে শুধু শিপইয়ার্ড চালু আছে এই প্রান্তে। আমরা যদি ওইদিকে দেখি, সব নিউজ প্রিন্ট মিল সহ শুরু করে সকল মিল কলকারখানাগুলো বড় বড় হচ্ছে, পিপুলস জুট মিল, এত বড় জুট মিল ওখানে পড়ে আছে, সেই বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অর্থনৈতিক চাকা, খুলনার অর্থনৈতিক চাকাকে যদি আমরা এখানে ঘোরাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের প্রথম সেই সময় যে কাজ করব, সেটা হলো যে এই বন্ধ কলকারখানাগুলোকে যে যে প্রতিষ্ঠান ছিল, হয় সেই প্রতিষ্ঠান অথবা এটাকে কাজে লাগিয়ে নতুন কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা, সেটা আমরা নির্বাচিত হতে পারলে আমরা সেই সময় জাতীয় সংসদে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সরকারের কাছে দাবি জানাবো খুলনার দিকে খেয়াল করার জন্য। আর সেই ছাড়াও খুলনা এখানে যে নতুন কলকারখানা করার মতো এখানে যে সুযোগ সৃষ্টি করার জন্য, যখন আমাদের পদ্মা সেতু আমরা পেয়ে গিয়েছি, সেই সময় পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এখানে অনেকের একটা স্বপ্ন বা অন্যদেরকে, বড় ব্যবসায়ীদের এখানে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানাতে পারি। তাহলে দেখা যায় পুরানো কলকারখানার সাথে নতুন কলকারখানা চালু করার মধ্য দিয়ে আমরা বেকারত্ব দূর করার মতো একটি কার্যক্রম বা পরিকল্পনা এখানে গড়ে তোলা যায়। আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা সহযোগিতা করতে চাই। খুলনা শহরের বিভিন্ন ধরনের, বিশেষ করে অবকাঠামোর যে বিষয়টা, যেখানে জলাবদ্ধতা একটি স্থায়ী, মানে অল্প বৃষ্টিতে এটা কেন হয়,
সেটার ক্ষেত্রে আমরা এই যে নদীর নব্যতা ফিরিয়ে আনার জন্য রূপসা নদী সহ তার শাখা নদীগুলোকে খনন করার জন্য আমরা সে সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সেটার চেষ্টা করব। তার আগে বলে নেই যে মঞ্জু ভাই যেহেতু এসে গেছেন, নির্বাচিত মঞ্জু ভাই, আমি যে নির্বাচিত হই না কেন, খুলনার এই সমস্যা নিয়ে আমরা সবাই কাজ করব। মঞ্জু ভাই জিতে গেলে আমি সারাক্ষণ তার সাথে সহযোগিতা করব 5 বছর। আশা করি আমি জিতে গেলে মঞ্জু ভাই আমার সাথে সহযোগিতা, বুদ্ধি পরামর্শ পাশে এটা পাওয়া যাবে। এটা খুবই ভালো, ধন্যবাদ। খুবই ভালো দিক। কেননা এই মঞ্জু ভাই সহাবস্থান খুলনার শুধু খুলনা না, আমরা চাই সারা দেশে হোক এই সহাবস্থান। জাহাঙ্গীর হোসেন যেটি বলছিলেন, প্রথম আলোচনায় ছিলাম আপনার একটু দেরি দেখে, উনি যেটি বলছিলেন যে উনি নির্বাচিত হলে প্রধান এবং প্রথম কাজ হবে অর্থনৈতিক চাকাটাকে সচল করা। খুলনা এক সময় শিল্প নগরী ছিল, এখন তো নিশ্চয়ই কি অবস্থা এটা আপনিও জানেন, আমরাও জানি। উনি কিছুটা বলেছেন, আরো বলবেন উনি। আপনার কাছেও একটু ছোট করে জানতে চাই, আপনার কি কাজ হবে নির্বাচিত হলে প্রথম এবং প্রধান? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে খুলনা তো বন্দর শিল্প নগরী খুলনা, এবং আমাদের সে বন্দর শিল্প নগরীর বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা আমাদের সবকিছুই আছে, এবং সমুদ্রের তীরও আমাদের মধ্যে, সমুদ্র সম্পদও আমাদের মধ্যে। এখন সেই খুলনা কিন্তু আমরা নানা কারণে পিছিয়ে আছি। বিগত দিনের উন্নয়ন পরিকল্পনায় খুলনা না থাকায়, এবং যারা জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন, সরকার গঠন করেছেন, তাদের খুলনা শহরের দিকে দৃষ্টি দেওয়ার সময় ছিল না। কিন্তু আমরা এবার এখানে হেলাল আছে, আমরা যারা জুলাই বিপ্লবের অভ্যুত্থানের আন্দোলনে ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমাদের কিন্তু জনগণের প্রতি একটা কমিটমেন্ট আছে। সেটা হচ্ছে কিন্তু আমরা খুলনার উন্নয়নে আমরা কাজ করব। আমাদের নিজেকে সমৃদ্ধ করব না, আমরা অঞ্চলকে সমৃদ্ধ করব, মানুষকে সমৃদ্ধ করব, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। আমরা এই অঞ্চলের বন্দর শিল্প নগরী খুলনার আমরা আগের সেই অবস্থায় ফিরিয়ে আনতে চাই। যেমন আমাদের পাট শিল্প বন্ধ হয়ে গেছে, এটাকে বিকল্প কি করা যায়, শিল্প প্রতিষ্ঠা করা যায়, এবং আমাদের বন্দরকে আধুনিকায়ন করা যায়, এবং এইগুলি কিন্তু আমাদের মূল কাজ। এরপরে ধরেন ট্যুরিজম, সুন্দরবনকে ট্যুরিজমের ডেভেলপমেন্টের দরকার। এখানে অনেক মানুষ এখানে ইনভলভ হতে পারে কাজে, এবং সুন্দরবন দেখার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ ছুটে আসে, কিন্তু সুন্দরবন ভালো করে দেখতে পারে না এবং এই অঞ্চলে অবস্থান করতে পারে না। এর অবকাঠামোগত উন্নয়ন দরকার, আরো অনেক কিছু দরকার বিনোদনমূলক, যাতে আকৃষ্ট হয়ে খুলনা অঞ্চলে মানুষ আসে। এবং এই কারণে এমপ্লয়মেন্টের, আমরা আজকে যুবকরা যে বেকার, এবং এই এমপ্লয়মেন্টের ব্যবস্থাও আমরা করতে পারি। আরেকটা হচ্ছে যে আমাদের ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, ধরেন এখানে শিপইয়ার্ড আছে, শিপইয়ার্ড কেন্দ্রিক অনেক জাহাজ নির্মাণ এবং জাহাজের কাজের অনেক শিল্প আছে। সেই শিল্পগুলো কি আগোছালো, এটা খুব প্ল্যানিং হইতে হয়নি, এবং অনেক শিল্প আছে এখানে, লঞ্চ, বার্জ, কার্গো, এগুলো তৈরি হয়। এগুলোকে আরো, এই ব্যবসাটাকে আরো সম্প্রসারণ করা এবং পরিবেশ বান্ধব করা। এবং আমাদের সবচেয়ে আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে এই যে নদীকা সিল্টেড হয়ে যাচ্ছে, শহর নিচু, নদীর বেড উঁচু হয়ে যাচ্ছে, শহরের পানি আমরা শহর থেকে বাইরে বের করতে পারি না, জলবদ্ধতায় আমাদের শহরের সম্পদ নষ্ট হয়, মানুষের কষ্ট হয়। এই বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আর হচ্ছে যে নগরীতে ঢোকার রাস্তাঘাট, 3টি ঢোকার পর 4টি, তার 3টেই এত জঘন্য যে মানুষ এই রাস্তা দিয়ে যখন ঢোকে, তখন মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া খুলনা সম্পর্কে। এই রাস্তাঘাটগুলো কাজ শেষ করতে হবে, এবং আরো ভালো ভালো প্রজেক্ট হাতে নিতে হবে, যাতে করে এই শহরে মানুষ দৃষ্টিনন্দন করতে হবে। যেমন রাজশাহীতে আমরা যাই বেড়াতে, খুলনায় কিন্তু এই ধরনের একটি দৃষ্টিনন্দন এলাকা আমাদের গড়ে তুলতে হবে, যাতে করে মানুষ সুন্দরবন দেখতে আসে, এলাকার জীববৈচিত্র্য দেখতে আসে, আমাদের সমুদ্র দেখতে আসবে। আমাদের এই অঞ্চলের আরো অনেক, যেমন খানজারি দরগা আছে, তারপর অনেক অনেক পুরনো কীর্তি আছে, যেগুলো দেখার জন্য মানুষ আসতে পারে। সেই জায়গাটাই আমাদের ডেভেলপমেন্ট করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে, কিন্তু মানসম্মত শিক্ষা নাই। এখানে মিডিল এডুকেশনটা, মাধ্যমিকটা খুবই খারাপ। আমাদের এই অঞ্চলের ছাত্ররা লেখাপড়া করে বড় ইউনিভার্সিটিতে চান্স পায় না। ইভেন কি খুলনা ইউনিভার্সিটি তারা চান্স পাওয়ার সংখ্যা খুবই কম, কুয়েটে চান্স পায় না। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটাকে আরো ভালো করে ডেভেলপ করা দরকার, আরো মাধ্যমিক স্কুলগুলো করা দরকার, কলেজ করা দরকার, এবং প্রয়োজন মধ্যে আমাদের এখানে ক্যাডেট কলেজ বানানো দরকার। এবং এখানে মেরিন ইউনিভার্সিটি, মেরিন কলেজ আমাদের মোংলা বন্দর কেন্দ্রিক এখানে করা সম্ভব। আমাদের কিন্তু মোংলা বন্দরে অনেক জায়গা পড়ে আছে, এখানে শিল্প, আরো
শিল্প তৈরি করা সম্ভব। আমাকে মাঝে মোংলা বন্দরের চেয়ারম্যান সাহেব বলেছে যে কেউ কিন্তু মোংলা বন্দরে যে জায়গা এখানে শিল্প ইপিজেড এখানে কিন্তু অনেক জায়গা পড়ে শিল্প করতে আসে না। এই না আসার একমাত্র কারণই হচ্ছে যে আমাদের এখানে গ্যাস নাই। আমরা দাবি জানাবো যে এবং আমরা ক্ষমতায় যে কাজটি করব শিল্পর প্রসারের জন্য এই যে ভোলা থেকে গ্যাস এনে খুলনাকে আমরা শিল্প সমৃদ্ধ করতে পারি। কারণ খুলনা কিন্তু যেহেতু পোর্ট আছে এবং এই অঞ্চলে জায়গা আছে, ইপিজেড আছে, এখানে শিল্প প্রতিষ্ঠা করা খুব সম্ভব এবং আমরা সেই কাজটির জন্য আমরা উদ্যোগ নেব এবং আমরা এই কাজটি করার জন্য আমাদের যারাই জিতবেন তারা এই কাজগুলি সমন্বয় করলে কিন্তু খুলনা অঞ্চলে উন্নয়ন হবে। আরেকটা বিষয় হচ্ছে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। গত 1 বছরে 50টির অধিক খুন হয়েছে এবং আশেপাশের নদীতে 50টির মতো লাশ, বেওয়ারিশ লাশ, তার মধ্যে 27টি হচ্ছে তাদের নাম ঠিকানা পাওয়া যায়। নজরুল ইসলাম জি মঞ্জু, বলুন। এই খুলনার সন্ত্রাসের বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা, এটা আমরা পরবর্তী আলোচনায় আসবো। এত সংক্ষেপে বললে খুলনা অঞ্চলে সন্ত্রাসের বিবরণ দেওয়া যাবে না বা অস্ত্র বোঝা যাবে না। আমরা একটু উন্নয়নের মধ্যে, জাহাঙ্গীর হোসেন বলছিলেন আপনি এক সময় শিল্পনগরী, এখন মৃত নগরী। এই যে মৃত হলো কেন? পাটের প্রোডাক্ট যখন আন্তর্জাতিক বাজার হারিয়েছে এবং পাট শিল্পের এই যে প্রোডাকশন কস্ট বেড়ে গেছে, আমরা রপ্তানিমুখী পণ্য হিসাবে পাটকে বাংলাদেশের স্বর্ণ পাট, যেটাকে আমরা বলে থাকি যে এটা দিয়েই মানুষের জীবন জীবিকা হতো খুলনা অঞ্চলে। এর অনেকগুলো ছিল, যেমন মিল ছিল, ফড়িয়া ছিল, তারপরে পাট রপ্তানি হতো খুলনা থেকে এবং এইটাকে প্যাকেজ করা এবং খুলনা মোংলা বন্দর দিয়ে এটাকে বাইরে রপ্তানি করা, এটা কিন্তু মূল ব্যবসা ছিল আমাদের অঞ্চলে। সেই পাট শিল্প নানা কারণেই বন্ধ হয়ে গেছে। তার মধ্যে প্রধান কারণ ছিল যে এর ব্যয়, যেটা তৈরি হতো, চটটা তৈরি হতো, এর ব্যয়টা খুব বেশি ছিল। আর হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে সরকারি অব্যবস্থাপনার কারণে এটা হয়েছে যে অনেক বেশি লোক নিয়োগ করার কারণে যেগুলো সারপ্লাস হয়ে গেছিল, বিভিন্ন সময় এই লোকগুলো নিয়োগ হয়েছে মিলে, যেগুলো প্রয়োজন ছিল না তাদের বেতন ভাতা দিয়ে রাখতে, যে মিল লোকসানে পরিণত হলো এবং বাইরে আন্তর্জাতিক বাজারে পাটের বাজার কমতে থাকলো এবং বিগত দিনে সরকারগুলো এ ব্যাপারে খুব বেশি উদ্যোগ গ্রহণ করে নাই, যে বাইরের পাটকে রপ্তানিমুখী পণ্য হিসেবে বাজার খুঁজে বের করা, এর মার্কেটিং করা এবং বাংলাদেশের দূতাবাসগুলোকে এই পণ্য বিক্রির জন্য বাজার খোঁজা, এই সমন্বিত কাজগুলো হয় নাই। যার জন্য কিন্তু খুলনা অঞ্চলের সমস্ত বড় বড় শিল্প, বাংলাদেশের আদমজির পরে খুলনা ছিল সবচেয়ে বড় বড় পাটকল এবং সেই পাটকলগুলো বন্ধ হয়ে গেল। এবং খালি পাটকল না, আমাদের এখানে নিউজপ্রিন্ট বন্ধ হয়ে গেল, হার্ডবোর্ড মিল বন্ধ হয়ে গেল এবং 2টা বিদ্যুৎ কেন্দ্র, উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেল। এবং এই সবই হচ্ছে সরকারের ভুল পলিসির কারণে এবং স্থানীয় নেতৃত্ব দুর্বল থাকার কারণে এবং এই যে যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই এবং সরকারের কাছ থেকে এই অঞ্চলের এই উন্নয়নের জন্য তেমন কোনো সরকারের কাছ থেকে আনতে পারে নাই কিংবা সরকারকে দেখাতে পারে নাই কিংবা প্রভাবিত করতে পারেন নাই। এইসব কারণেই কিন্তু আমরা খুলনা অঞ্চলের এই শিল্পটা আমরা হারিয়ে ফেলেছি। এখনো কিন্তু সম্ভাবনা আছে, এখনো সম্ভব। যে সমস্ত মিল খাল বন্ধ আছে ওখানেই শিল্প তৈরি করা সম্ভব। এই জন্য দরকার হয় প্রাইভেট সেক্টরটাকে ডেভেলপ করে বাইরের যারা ব্যবসা করেন সেই শিল্প মালিকদেরকে খুলনায় নিয়ে এসে এখানকার তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া। এবং মূল দরকার কি, এখন আমাদের দরকার আছে এখানে এই গ্যাসটা আনা দরকার, তাহলে এইসব জায়গা কিন্তু পড়ে থাকবে না এবং এই জায়গায় কিন্তু নতুন শিল্প গড়ে উঠবে। এবং দেখেন, একটা 800 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র আওয়ামী লীগ আমলে হয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এখনো আলোর মুখ দেখে নেই, চালু হয় নাই, প্রজেক্ট কমপ্লিট হয়েছে কিন্তু এটা চালু করতে পারে না বিগত সরকার, এটা ওইভাবে পড়ে আছে। এটাকে চালু করতে হবে, তাহলে বিদ্যুতের সমস্যার অনেক সমাধান করতে পারবো আমরা এই অঞ্চলে। আমি এগুলো মনে করি। আর হচ্ছে যে আমাদের আরো কিছু কাজ আমাদের করতে হবে, রিলেটেড ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে যেমন আমাদের এই অঞ্চলের আরো কিছু সম্ভাবনায় শিল্প আছে যেগুলোকে আমরা ডেভেলপ করতে পারি। তার মধ্যে এই যে ধান, তারপরে আমাদের আরো সবজি তো খুলনা অঞ্চলে, বাংলাদেশের যতগুলো সবজি অঞ্চল আছে তার মধ্যে খুলনা কিন্তু 1, 2, 3-এর মধ্যে একটা। এই সবজিগুলোকে সংরক্ষণ করে বাজারজাত করার কিন্তু কোনো নাই, তার জন্য কৃষকরা মূল্য পায় না, খুব স্বল্প মূল্যে সবজি বিক্রি করতে হয়, সবজি নষ্ট হয়ে যায়, পচে যায়। এই জন্য আরো ফ্রিজিং ব্যবস্থা করা দরকার। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এই অঞ্চলে কিন্তু 53টি মৎস্য প্রক্রিয়াজাত শিল্প ছিল। এইগুলো কিন্তু আমাদের বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, এগুলো আমরা বাইরে এক্সপোর্ট করতাম, সেই এক্সপোর্ট কিন্তু এখন প্রায় শূন্য কোটায়। আমাদের তার একমাত্র কারণ, দুটো কারণ আছে। একটা হচ্ছে যে এই অঞ্চলের এই যে
বাগদা চিংড়ি এবং আপনার গলদা চিংড়ির ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস মুক্ত চিংড়ি উৎপাদনের জন্য সরকার কোনো ল্যাব তৈরি করে নাই, পরীক্ষাগার করে নাই। এটা কিন্তু সরকারের কোনো মাথা ব্যথাই নেই। এইটা জায়গাটা আবার আমাদের অঞ্চলে কিন্তু ব্যাপক চিংড়ি চাষ হয়। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় যে চিংড়ি, এই চিংড়ি কিন্তু বাইরে একসময় 2200 কোটি টাকার খালি খুলনা অঞ্চলে চিংড়ি বাইরে এক্সপোর্ট হতো। সেই 53টি মিলের মধ্যে দুই তিনটি মিল চালু আছে। তাও আবার এখন চিংড়িতে মানে পুশ করার কারণে, পুশ মানে নানান ধরনের ভেজাল এই দিয়ে পুশ করে বাইরে রপ্তানি করার জন্য আমরা বাইরে আমাদের বাজার হারিয়েছি। এই জায়গা থেকেই আমাদের এই সমন্বিত উদ্যোগ দরকার এবং একদিকে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার, রাজনৈতিক নেতৃত্বের আরো সজাগ হওয়া দরকার, সচেতন হওয়া দরকার এবং আমাদের যারা জনপ্রতিনিধি হবেন তাদের এই অঞ্চলের সমৃদ্ধির জন্য এই একটা সমন্বিত কর্মপ্রয়াস তৈরি করা এবং প্রয়োজন হয় আমাদের খুলনায় বিশ্ববিদ্যালয়ে যে ধরনের সেমিনার দরকার, আন্তর্জাতিক সেমিনার করে। এখানে কিন্তু অনেক বিভাগ আছে, যেমন উড টেকনোলজি আছে, ফিশারিজ আছে, আরো অনেক বিভাগ আছে যেখানে তারা এগুলোকে নিয়ে রিসার্চ করে একটা নতুন উন্নয়নের জায়গায়, ডেভেলপমেন্টের জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারেন। সেজন্য খুলনা ইউনিভার্সিটির একটা বড় উদ্যোগ প্রয়োজন। এখানে কুয়েট আছে, কুয়েটও একটা বড় ইউনিভার্সিটি। এই সমস্ত অঞ্চলের মানুষের জন্য, ডেভেলপমেন্টের জন্য তারা রিসার্চ করে বের করতে পারেন এই অঞ্চলে কোন শিল্প প্রয়োজন, কোন ধরনের উন্নয়ন প্রয়োজন, তাহলে আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। আমি নির্বাচিত হলে এই উদ্যোগ আমি গ্রহণ করব। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো অন্য বিষয় নিয়ে। আমি এবার যাচ্ছি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, যেটি বলছিলেন নজরুল ইসলাম মঞ্জু সাহেব বারে বলছিলেন যে বিগত সরকারগুলোর পরিকল্পনাহীনতা এবং আন্তরিকতার অভাব ছিল। সেই হিসাবে অবশ্যই ওনার দল একাধিকবার সরকারে ছিল, তারাও হয়তোবা উনি সবারই দায় নিতে হবে। আপনি এই জায়গা দিয়ে সুবিধাজনক জায়গায় আছেন, আপনার দল এখন পর্যন্ত ক্ষমতায় আসেনি। আপনিও কি নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে একমত কিনা সরকারের আন্তরিকতার অভাবের কারণেই এই শিল্প নগরীটা মৃত হয়েছে, এবং আপনার সরকার আসলে কি করবে এই অবস্থার পরিবর্তনে? জি, ধন্যবাদ রাজীব। এখানে মঞ্জু ভাইয়ের যে কথাগুলো এখানে বলেছেন সেই কথাগুলোর সাথে যেটা আমি সংযুক্ত করতে চাই, প্রথম কথা হচ্ছে যে ঠিক ইমিডিয়েট বিগত যে এই যে একেবারে জাস্ট গত সরকার, এই সরকারের দীর্ঘ 17 বছরে জনগণের মানে ম্যান্ডেট ছাড়া এই সরকার যখন ছিল, সুতরাং জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না। দায়বদ্ধতা ছিল না বলেই খুলনার এই সকল উন্নয়ন বন্ধ কলকারখানা নিয়ে তাদের সেই সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব ছিল। একই সাথে আমরা আরো যেটা বলতে চাই সেটা হলো যে সকল সবার জন্য এই যে দুর্নীতির একটা বিষয় রয়ে গেছে, দুর্নীতি মুক্ত যদি আমরা করতে পারি সকল সেক্টর, তাহলে দেখা যাবে যে আগামীতে শুধু খুলনায় কেন, বাংলাদেশের শিল্প কলকারখানাগুলো সহ অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য, উন্নতির দিকে যাওয়ার জন্য দুর্নীতি মুক্ত হতে হবে। এই অঙ্গীকারটা আগে দরকার। তো আমরা একই সাথে যেটা দেখবো সেটা হচ্ছে যে দুর্নীতির মধ্যে শুধুমাত্র অর্থ আত্মসাতের বিষয় না, দুর্নীতির মধ্যে এটাও আছে যে আমাদের এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলো, এই পাট কলগুলো, পাটের যে একটা ওই যে গোল্ডেন ফাইবারের যে কথা, গোল্ডেন ফাইবার এটা ছিল, এটা এই বাজারটা যদি ভারত দখল করার জন্য যখন উদ্যোগ নিয়েছে, ভারত ঠিক এখানে এই উদ্যোগটা যখন নিল ওই সময় দুর্নীতি এখানে আরেকটা ঢুকে পড়ল। সেই দুর্নীতিটা হচ্ছে আমাদের এখানে উৎপাদিত পাট, এই পাট সব এখানে ওরা মারোয়ারিরা এসে এখানে দাদন দিয়ে এই পাট কিন্তু তারা এখান থেকে স্বল্প মূল্যে আমাদের উৎপাদিত পাট এগুলো সব ইন্ডিয়ায়, ভারতে এখানে নিয়ে গিয়ে তাদের পাটকল, আমাদের পাটকল বন্ধ, তাদের পাটকল চালু, আমাদের গোল্ডেন ফাইবার তাদের কাছে চলে গেছে। এটা কিন্তু হচ্ছে এর পরিচালকদের এবং এখানকার এই তাদের দুর্নীতির এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে বাংলাদেশের এই বাজার চলে গেছে এখন ইন্ডিয়ার কাছে। অর্থনৈতিক ভাবে ওই জায়গাটা তারা নিয়ে নিয়েছে। এখানে আমাদের বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এটা পরিচালনা করেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারা কিন্তু এই বিষয়টিকে রোধ করতে পারেনি। ফলে এখন যে বিষয়টি দরকার যে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে নতুন ভাবে আমাদেরকে আবার আগাতে হবে এবং সেজন্য নতুন ভাবে কিভাবে আগানো যায় সেটা নিয়ে আমাদের ওয়ার্কশপ হওয়া দরকার। যারা এই সমস্ত বিষয়ের উপর বিশেষজ্ঞ, বিশেষ করে নতুন প্রজন্ম যে ভাবনা নিয়ে চলে, নতুন প্রজন্ম প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের সাথে সমন্বয় করে যারা ইতিপূর্বের অভিজ্ঞ আছে, এই দুই শ্রেণী এক জায়গায় করে ওয়ার্কশপ করা দরকার। ওয়ার্কশপ করে তারপর আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের হারিয়ে যাওয়া এই পাটের বাজার কিভাবে আবার গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ
এই জায়গাটা আমরা কি করে আসতে পারি। সেজন্য এখানে দুর্নীতি প্রতিরোধেরও একটা এখানে বিষয় আছে। এটা যদি মুক্ত হয়ে আমরা এটা করতে পারি, এখানে জুট মিল, এখানে আমরা চিনি কলগুলোর কথা যেটা আমরা আমরা ভেবে থাকি, ওখানে কিন্তু সেম। ওখানে আপনাদের মনে থাকার কথা যে শিল্প মন্ত্রণালয় যখন মতিউর রহমান রিজাভী সাহেব ওখানে ছিলেন, এই দায়িত্ব পালন করার সময় শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছিল, সেগুলোকে চালু করেছিল এবং চিনির দাম অনেক কমিয়ে নিয়ে সহনীয় জায়গায় এটা নিয়ে এসেছে। তার মানে হচ্ছে যে এই দুর্নীতি এবং দক্ষ এবং যোগ্য এটা যখন একটা লিডিংটা থাকবে এদের মধ্য দিয়ে, তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারবো। সার্বিকভাবে খুলনার উন্নয়নের এই যে অর্থনীতির চাকা যেখান থেকে ঘুরবে, সেই শিল্প কলকারখানা সেটা যেমন দক্ষতার সাথে আমাদের চালাতে হবে, সেভাবে বিশেষজ্ঞদের মতামত নিয়ে যদি আমরা পদক্ষেপ দিতে পারি, তাহলে খুলনা উন্নয়ন হবে, সেই সাথে দেশেরও অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে। সেই কাজগুলো আমরা আগামীতে নির্বাচিত হলে আমরা এটা করব এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থানটা এখানে শক্তভাবে সেই সময় থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। আমরা এবার একটু মতামত শুনবো অ্যাডভোকেট বাবুল হাওলাদার, নাগরিক সমাজের পক্ষে ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বাবুল হাওলাদার, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। যেটি আমরা আলোচনা করছিলাম, খুলনার অর্থনৈতিক অবস্থা একসময় শিল্পনগরী, এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। ওনারা দুজন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন এবং তাদের পরিকল্পনাও বলেছেন। শেষ এই যে নজরুল ইসলাম মঞ্জু বলেছিলেন সন্ত্রাসের কথা, সরকারের পরিকল্পনাহীনতার কথা, এবং জাহাঙ্গীর হোসেন বললেন দুর্নীতি। আপনি কি বলবেন, কেন আজকে খুলনার এই অবস্থা? এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচক দ্বয়কে। না, আপনি ঠিকই বলেছেন। একটা হচ্ছে যে খুলনার কলকারখানার কথা যদি বলি, এগুলো বন্ধ হওয়ার বিষয়টা কিন্তু স্বাধীনতোত্তর কালে বলা চলে যে আপনার এই কলকারখানার প্রতি বা আমাদের শিল্পগুলোর প্রতি এক ধরনের উদাসীনতা এবং এর সাথে দুর্নীতি বলি, সেই দুর্নীতিকে স্বচ্ছতার আওতায় নিয়ে আসতে না পারা, জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে না পারা, এবং এখানে অনেকগুলো অনিয়ম, যে অনিয়মগুলোতে সরকারগুলো হাত না দিয়ে, মানে ওই যে আমরা বলি যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো অবস্থা, সেরকম সিদ্ধান্তে সরকার গেছে। এবং আমাদের এই যে বাংলাদেশের শিল্প কারখানা বিরাষ্ট্রীয়করণ নীতি, আপনি জানেন যে এটা হঠাৎ করে শুরু হয় নাই, এটা অনেক আগের থেকে শুরু হয়েছে। এবং আমরা জানি যে বাংলাদেশের আদমজি জুট মিল, এশিয়ার সর্ববৃহৎ জুট মিল যেটি বন্ধ করা হলো, মূলত সেইখান থেকে আসলে এই শেষ পেরেক ঠোকার কাজটা শুরু হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি ইতিপূর্বেকার আলোচক বলছিলেন যে বিশেষজ্ঞ মতামত নিয়ে, বিশেষজ্ঞ মতামত এই দেশে যারা শ্রমিক আন্দোলন করেন, যারা এই শিল্প কারখানা নিয়ে কাজ করেন দীর্ঘদিন যাবত, তারা কিন্তু গত সরকারের আমলে যখন এই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হলো, আপনার করোনা কালীন যে দুর্যোগ, সেই মহামারীর মধ্যে রাত্রিকালীন এবং সেখানে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে ভয়ভীতি প্রদর্শন করে শ্রমিক নেতাদের নানান ভাবে, তখন কিন্তু বলা হয়েছিল যে 500 কোটি টাকা ভর্তুকি দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে এই সরকার পাটকলগুলোকে বন্ধ করছে। সেখানে বলা হচ্ছিল যে 1000 থেকে 1200 কোটি টাকা যদি খরচ করা হয়, এবং আপনি জানেন যে স্কপের মধ্যে সকল রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলো রয়েছে, তারা একটা জরিপ করে বা তারা একটা আপনার বলা চলে যে একটা গবেষণার মধ্যে দিয়ে তারা এই প্রস্তাবনা সরকারকে দিয়েছিলেন, কিন্তু সরকার সেটা আমলে নেয় নাই। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে স্বাধীনতা পরবর্তী, বিশেষ করে 91 থেকে আপনার বিগত, আমরা যদি বলি যে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, তাদের প্রত্যেকেরই আসলে এই কারখানাগুলো চালু রাখার ব্যাপারে তাদের উদাসীনতা ছিল, রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। শুধু তাই না, এখানে বলা হয় যে তাদের রাজনৈতিক যে ফায়দা লোটা, বা আমরা পার্শ্ববর্তী প্রভু রাষ্ট্রের কথা বলি, তাদের সেই যে যার বিরুদ্ধে এখন যারা লড়াই করছেন তাদের সরকারের আমলে আমরা দেখেছি যে সেইখান থেকে সুবিধা নেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়া বা ক্ষমতা থাকার জন্য তাদের প্রেসক্রিপশন ফলো করা এবং ফলো করে এই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আসলে অনেক দিন পার হয়ে গেছে, অনেক ক্ষতি আমরা করে ফেলেছি, কারণ সেইখানকার যে স্ট্রাকচারাল যে ড্যামেজ যেটা হয়েছে, ইতিপূর্বে আপনারা জানেন যে ওইখানকার, আমরা যদি খুলনা নিউজ প্রিন্ট মিলের কথা বলি, অন্য পাটকলগুলোর কথা যদি বলি, সেইখানে ভাঙারি দেখিয়ে এগুলোকে বিক্রি করে নিলাম দিয়ে লুটপাট করা হয়েছে। ফলে আমরা কিন্তু অনেক কিছু পূর্বে যে ড্যামেজটা করে ফেলেছি, সেটা রিকভারি করতে পারা, সেটা কথার কথা হবে কিনা, বা ভোটের জন্য জনগণকে, শ্রমিকদের প্রলোভন দেখানো হবে কিনা, সেটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন। তবে আমরা মনে করি যে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, রাজনৈতিক দলগুলো আগামীতে যারা ক্ষমতায় যাবেন, তাদের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে এবং তারা যদি রক্তচক্ষুকে উপেক্ষা করতে পারেন, বিশেষ করে তথাকথিত দাতা সংস্থা বা দাতা সংস্থার যারা এজেন্টগিরি করেন, তাদের
প্রেসক্রিপশনকে যদি তারা ওভারলুক করতে পারেন এবং তারা যদি রাজনৈতিক সদিচ্ছা তাদের থাকে, তাহলে আমার মনে হয় যে এটা যদি ক্ষমতায় যাওয়া থাকার প্রশ্ন, প্রভুদেরকে খুশি করা, দাতাদের খুশি করা, এরকম যদি কোনো ব্যাপার থাকে, বা যদি কমিশন নিয়ে অন্য কাউকে সুবিধা দেওয়া, এরকম বিষয় যদি থেকে থাকে, তাহলে আসলে এই সমস্যার সমাধান হবে না। তবে হ্যাঁ, প্রকৃত অর্থে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে এটি সম্ভব। জি, ধন্যবাদ অ্যাডভোকেট বাবুল হাওলাদার। নজরুল ইসলাম মঞ্জু, আপনি যেটি বলছিলেন, সন্ত্রাসের কথা তুলেছিলেন, যে গত এক বছরেও 50টি হত্যাকাণ্ডের ঘটনা কথা বলছিলেন, আর বিগত দিনে তো অসংখ্য হত্যাকাণ্ড, এবং আমরা সাংবাদিক হিসাবে বলতে পারি খুলনায় যত রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি বা সব মিলে যত খুনাখুনি হয়েছে, রক্তের হোলি খেলা হয়েছে, আমার জানা মতে বাংলাদেশের অন্য কোনো জেলা এতটা হয়নি। কেন হয়েছিল এবং কেন এখনো হচ্ছে? আমরা তো সবসময় একটা সন্ত্রাস কবলিত থাকি। আগে ছিল নিষিদ্ধ ঘোষিত পার্টি পূর্ব আরাস, তারপরে জনযুদ্ধ, তারা আস্তানা গেড়েছিল খুলনায়, এবং এটি সেই সময় সরকার পরে কঠোরভাবে এটা দমন করেছে। দমন করে এই যে যারা সর্বরা পার্টি কিংবা এই ধরনের পার্টি যারা প্রধান ছিলেন, তারা কিন্তু আর নেই, এবং সেই সংগঠনের লোকজনও তাদের সাজা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, ক্রস ফায়ারে তারা নিহত হয়েছেন, এটা হয়েছে। এখন যেটা হয়েছে এটা নতুন সন্ত্রাস। এটা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের পরে, জুলাই অভ্যুত্থানের পরে মাদকের প্রসার ঘটেছে, এবং গত এক বছরে যে 54-55টা হত্যাকাণ্ড শহরে ঘটেছে, তার সিংহভাগ ঘটেছে এই মাদক ব্যবসায়ীদের আভ্যন্তরীণ কোন্দলে, এবং যারা মাদক ব্যবসার বিরোধিতা করে, বাধা দেয়, তাদের উপরে তাদেরকে হত্যা করেছে। এবং এই ধরনের ঘটনা খুলনা শহরে এত প্রসার ঘটেছে যে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে তারা অস্ত্র উঁচিয়ে তারা গুলিগোল্লা করে এক এলাকা থেকে আরেক এলাকায় যায়। সংখ্যা এমন হারে বৃদ্ধি পেয়েছে যে চাঁদাবাজির হার শহরে বেড়েছে, এবং সেটি বন্ধ করার জন্য পুলিশের ব্যাপারে সক্ষম না, যৌথ বাহিনীর কর্মকাণ্ড নাই, এবং যার জন্য এর প্রসার ঘটেছে। এগুলি এখনই বন্ধ হওয়া দরকার। কারণ তরুণরা কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে কিন্তু এই পরিবর্তনের জন্য না, তারা রক্ত দিয়েছে সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য, এবং এই শান্তির দেশ গঠনের জন্য তাদের স্বপ্ন। কিন্তু আমরা সেটা দেখছি গত 1-1.5 বছরে আমরা এইটি দমন করার জন্য সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ নাই। তবে আমরা মনে করি, এটা অনেকেই মনে করেন যে নতুন রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত এই আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সফলভাবে কাজগুলো শেষ করতে পারবে না। এই জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। নির্বাচনের পরেই এ ব্যাপারে কঠিন এবং কঠোর পদক্ষেপ নিতে, বিশেষ করে মাদকের প্রসার এইটা যে করেই হোক রোধ করতে হবে। আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য এই কাজটা আমাদের করতে হবে, এবং যারা এই বেচাকেনা করে এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করতে হবে। আরেকটি হচ্ছে যারা এই শতাধিক, দুইটা মানে একটা হচ্ছে শহরের খুন, আর একটা হচ্ছে শহরের বাইরে শতাধিক এই খুনিদের গ্রেপ্তার করতে হবে, অস্ত্র উদ্ধার অভিযান করতে হবে, বিশেষ অভিযান পরিচালনা করতে হবে, এবং যারা যে সমস্ত পুলিশ কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যারা গত 10-15 বছর খুলনা শহরে আছে, এদেরকে সরিয়ে, খুলনা শহর থেকে সরিয়ে নতুন কর্মকর্তাদেরকে আনতে হবে। কারণ এই ধরনের কেস আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে পুলিশের সাথে কিংবা অন্য বাহিনীর সাথে তাদের একটা যোগাযোগ আছে। এখানে এই ধরনের সন্ত্রাস দমনের ক্ষেত্রে বহুমুখী কর্মকাণ্ড আমাদের করতে হবে, তাহলে জনপদ নিরাপদ হবে, এবং জনপদ নিরাপদ না হলে কিন্তু উন্নয়ন হবে না। এখানে কেউ শিল্প বানাতে আসবে না, চাঁদাবাজি বন্ধ না হলে কিন্তু কেউ ব্যবসা করতেও আসবে না। এবং বন্দর শিল্প নগরী খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই তিনটা মিলেই কিন্তু খুলনা। এবং এই আমাদের অনেক, আমি প্রথমেই বলেছি, অনেক রিসোর্সফুল আমাদের আছে, যেগুলো একটু চেষ্টা করলেই কিন্তু এর সুফল আমরা পাবো এবং জাতীয় অর্থনীতি যোগ হবে। আমরা সেই জায়গাটাই করতে চাই। এই জন্য আগামী সরকারের জন্য অপেক্ষা করতে হবে। যে সরকারই আসবে, সেই সরকারে যারা থাকবেন তাদেরকে উদ্যোগ নিতে হবে, এবং তাদেরকে খালি উদ্যোগ না, সরকারি কর্মপরিকল্পনার মধ্যে খুলনার উন্নয়নটাকে দিতে হবে, এবং তার জন্য পার্সু করতে হবে। এবং যে দল যাবেন সরকারে, সেই দলের যারা মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, তাদেরও নজর থাকতে হবে খুলনার দিকে। কারণ একটা দেশের 8টি বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিভাগকে অন্ধকারে রেখে দেশের উন্নয়ন সম্ভব না। এবং আমরা মনে করি যে এই জন্য একটা সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর আরেকটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, আমলাদের এই ব্যাপারে আরো উদ্যোগী হতে হবে, এবং তারা যেহেতু এইসব কাজগুলো করেন, কর্মপরিকল্পনা তৈরি করেন, তাদেরও দৃষ্টি দিতে হবে যাতে করে এই অঞ্চলের উন্নয়নের জন্য তাদেরও ভূমিকা আছে। আমাদের এই অঞ্চলে অনেক বড় বড় সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা খুলনা অঞ্চলের খালি রাজনীতি
রাজনীতিবিদ না, সবাই মিলে সরকার প্রশাসন সবাই মিলেই খুলনা অঞ্চলের উন্নয়ন করতে হবে। এবং আমরা বিশেষ করে হেলাল যেটা বলেছে যে যেই ক্ষমতায় যাক তাকে আমরা সহযোগিতা করব এই খুলনার উন্নয়নের জন্য। এবং খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মধ্যে আমরা সব দল আছে, আমরা দীর্ঘদিন আন্দোলন করছি খুলনার উন্নয়নে। এবং এই যে পদ্মা ব্রিজ কিন্তু আমাদের আন্দোলনের, খুলনাবাসীর আন্দোলনের, এবং সেই ব্রিজ হওয়ার পরে এই অঞ্চলের উন্নয়ন আরো উন্নয়ন হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না, সে থমকে গেছে। আর বিগত সরকারের আমলে হেলাল যেটা বলেছে 17 বছর ক্ষমতা থাকলো, তারা কিন্তু নিজেদেরকে সমৃদ্ধ করেছে, তারা মানুষকে সমৃদ্ধ করা, খুলনা অঞ্চল সমৃদ্ধ করা কোনো কাজ করেন নাই। এবং তারা জনগণকে সময় দেন নাই, তারা এসছেন 2-1 দিনের জন্য, এসে আবার ফিরে গেছেন, তাদের নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য তারা ব্যস্ত ছিলেন, খুলনা শহরের মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করেন না। এখানে খুলনা সিটি কর্পোরেশনের একজন মেয়র ছিলেন, তিনিও মানে যে সমস্ত উন্নয়ন দরকার, টেকসই উন্নয়ন, সেগুলো না করে উনি কিছু রাস্তাঘাট ড্রেন বানিয়েছেন অপরিকল্পিত ভাবে, প্রচুর জনগণের পয়সা খরচা হয়েছে, কিন্তু উন্নয়নের কাজ কিন্তু শেষ হয়নি, শেষ করতে পারেনি। এবং এই ধরনের উন্নয়ন আমরা চাই না, আমরা চাই টেকসই উন্নয়ন, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতি মুক্ত উন্নয়ন চাই আমরা, তাহলেই হবে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন। জি, ধন্যবাদ নজরুল ইসলাম মঞ্জু। অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, আমি নজরুল ইসলাম মঞ্জুর কথা, আমার কাছে সন্ত্রাসের যে খুলনা অভয়ারণ্য বা যে কারণে খুলনায় সন্ত্রাস হচ্ছে, আমি দুটো কারণ যদি ওনার কথা থেকে বুঝতে পারি, এক মাদক, দুই চাঁদাবাজি। আপনি কি বলবেন, আপনি একমত কিনা? আর কারা এগুলোর সঙ্গে জড়িত, তাদের শেল্টার দাতা কারা? যেটা বলছিলাম যে এ কথা তো অবশ্যই সঠিক। এই যে খুলনা অলরেডি এখন যেভাবে খুলনাকে চেনে, সেটা হচ্ছে যে খুলনা সেই সন্ত্রাস সন্ত্রাসের কবলিত জনপদ, খুলনা। হ্যাঁ, সন্ত্রাসের এখন হচ্ছে জনপদ। খুলনার পরিচয়টা এই যে সন্ত্রাস কবলিত খুলনা। আগে জি, ছিল শিল্প নগরী থেকে মৃত নগরী, আর এখন এখানে হয়ে গেছে মৃতের নগরী। অর্থাৎ জি, মৃত্যুর সংখ্যা এত বেশি যে মৃতের নগরী এভাবেও বলা শুরু করে। এটা যখন বলে তখন খুলনার অধিবাসী হিসাবে, এখানকার সামাজিক রাজনৈতিক ভাবে কাজ করার একজন কর্মী হিসাবে আমরা তখন ওখানে লজ্জিত হই। এখন এই লজ্জিত জায়গাটা কেন হচ্ছে, বিষয়টাগুলো এটা পরিষ্কার সকলের কাছে যে এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে মাদকের কারণে, একটা চাঁদার কারণে। এই দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে কোনো ধরনের যে না এলাকার আধিপত্য নিয়ে ঘটনাটা এরকমও ঘটছে না। ওটাও হয়তো অনেক সময় কোনো একটা সময় হতে পারে যে মাদক এবং চাঁদার জন্য কোনো এলাকার আধিপত্য নিয়ে এই ঘটনা একটা ঘটনার দিকে যাওয়া শুরু করতে পারে। তো সর্বোপরি কথা হচ্ছে যে আমরা এই সন্ত্রাসের নগরীর এই তকমা, আমরা বা সন্ত্রাসী অঞ্চল, খুলনা অঞ্চল, এই তকমা থেকে আমাদের বেরোয় আসা দরকার। সেই কারণে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের কাজ করার জন্য অবশ্য এখন যতটা কাজ করবে সেটা সেই কাজ কিন্তু পরিপূর্ণতা পাবে না। কারণ হচ্ছে এটা রেগুলার যখন রাজনৈতিক সরকার না থাকবে ততক্ষণ পর্যন্ত এই নিশ্চয়তা, কারণ হচ্ছে তদারকি করা, এটা দায়িত্ব নিয়ে তদারকি করা এবং এর প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, সেটার কারণে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার। এবং সেই ক্ষেত্রে এখানে যারা স্থানীয়ভাবে নির্বাচিত হওয়ার যখন সুযোগ হবে, এখানে এই অঞ্চলের যে কজন এখানে সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারাও তখন হচ্ছে এই ব্যাপারটা ভূমিকা রাখতে পারবেন সবাই সম্মিলিতভাবে। তো সে কারণে ওই কথা ঠিক যে একটু অপেক্ষা করার একটা বিষয় আমাদের আছে এই এতটুকু সময়। আর সর্বোপরি কথা হচ্ছে যে সামনে যে নির্বাচন, এখানে ওই আজকের এই সন্ত্রাস বা এই সন্ত্রাস করতে গিয়ে বা যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে সব কিন্তু অস্ত্র দিয়ে ঘটনা ঘটছে। ফলে এই উন্মুক্ত অস্ত্রগুলো এই মুহূর্তে অভিযান মজবুত করে এগুলো উদ্ধার হওয়া দরকার। কারণ হচ্ছে যে এই সন্ত্রাসী যারা বলছেন যে এগুলো কারা করছে, কে কাকে হত্যা করছে, পিছনে গিয়ে প্রথম পরিচয় হলো সন্ত্রাস, আর এদেরকে কারা শেল্টার দিচ্ছেন, কারা এর পিছনে, এই বিষয়গুলো হয় কি যে যেরকম যারা করছেন ওই টাইপের যারা ঠিক ওই যে কারণে ঘটনাগুলো ঘটছে এই কারণের সাথে যারা সম্পৃক্ত তারা তাদের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ আমরা এই যে মাদকের ব্যাপারে যে জিনিসটা দেখি সেটা হলো যে ঠিক মাঠে কারা মাদকের ব্যবসা করছে, এটা তো একটা কন্ট্রোলের জায়গা আছে এবং সেই কন্ট্রোলের জায়গা সরকারের বিপক্ষে, মানে ভিতরে বাইরে এরাও থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা এটা বলতে অসুবিধা নাই যে সরকারের পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা থাকেন এর মধ্যে যে ভূত থাকে না, বিষয়টা আমরা ওটাকেও উড়িয়ে দিতে পারি না, সর্ষের মধ্যে ভূত থাকার মতো। তো সেই বিষয়গুলো আমরা সতর্ক করতে চাই বা আমরা বলতে চাই যে এগুলো থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে, আমাদের খুলনাকে ভালো করার স্বার্থে, এই সন্ত্রাস কবলিত এলাকায় এই তকমা থেকে মুক্ত হওয়ার স্বার্থে এগুলো অস্ত্র উদ্ধার হওয়া দরকার এবং অস্ত্র উদ্ধার হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে এটা নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাতে পারি। জি, ধন্যবাদ। অ্যাডভোকেট বাবুল হাওলাদার, আপনি নিশ্চয়ই শুনছিলেন আগের দুই বক্তার বক্তব্য।
আচ্ছা, এবার যদি আপনি বলেন যে এই যে সন্ত্রাসের নির্বাচনী পরিবেশের বিঘ্ন ঘটবে কিনা, নষ্ট হবে কিনা, সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এবং এই যে সন্ত্রাসের পিছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল কিনা বা আছে কি? ধন্যবাদ। না, প্রথমত হচ্ছে যে আপনার একটা নির্বাচন যদি করতে হয় সংখ্যামুক্ত, সকলের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং আমরা বলি যে স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন যদি করতে হয়, তাহলে সেখানে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নটা আগে আসে, সেটাই প্রায়োরিটি পাবে। তো এখন কারণ যাই হোক, সেটা মাদক হোক অন্য যাই হোক, যে আলোচনাটা হচ্ছিল যে আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে চাঁদাবাজি খুলনায় একটা রমরমা বাণিজ্য শুরু হলো, এবং শুধু চাঁদাবাজি না, একেবারে হাট দখল, মাঠ দখল, ঘাট দখল থেকে শুরু করে, এবং মব যেটা হচ্ছিল সেটা আমরা জানি সারা বাংলাদেশে হচ্ছিল, খুলনাতে হচ্ছিল। এখন এখানে প্রশ্ন হচ্ছে, একটা প্রশাসন এখানে আছে, সেই প্রশাসনের কাছে সন্ত্রাসীদের তালিকা আছে, মাদক কারবারিদের তালিকা আছে, এবং 5ই আগস্টের পরে যাদের কাছে লাইসেন্সধারী অস্ত্র ছিল সেই অস্ত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই অস্ত্র জমা দেন নাই, যারা পালিয়েছেন সেই অস্ত্রগুলো কিন্তু এখন অবৈধ হয়ে গেছে। সুতরাং এই প্রশাসন তাহলে সেই মাদক কারবারিদের কেন গ্রেপ্তার করছেন না? প্রশাসন সেই যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, লাইসেন্সধারী যেগুলো অবৈধ হয়েছে বা অবৈধ অস্ত্রের তালিকা, তাদের কেন গ্রেপ্তার করছেন না? ফলে এইখানে প্রশাসনের একটা পেশাদারিত্বের জায়গাটা আমাদের কাছে কিন্তু প্রশ্নবিদ্ধ। আর সাথে সাথে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, এখন ক্ষমতায় ইন্টারিম সরকার ঠিক, কিন্তু যে রাজনৈতিক দলগুলো সুবিধাজনক অবস্থায় আছেন, বা আমরা বলতে পারি যে ইনডাইরেক্টলি এম্পাওয়ার্ড, সেই রাজনৈতিক দলগুলো তাদের বড় সংগঠন, তাদের ওয়ার্ডে ওয়ার্ডে, এলাকায় এলাকায় সংগঠন, এখানে তারা তো প্রধান হচ্ছে এখানে স্টেক হোল্ডার। সুতরাং এখানে তো প্রথমত তাদের একটা দায়িত্ব রয়েছে যে তারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার পরে দেশ পরিচালনা করবেন। হ্যাঁ, প্রশাসন তাদের কথা শুনবেন। প্রশাসন ইতিপূর্বে যারা দেখেছি আমরা, সরকারের কথায় প্রশাসন নিরীহ মানুষকে লাঠিপেটা করেছে, নিরীহ মানুষকে নির্যাতন করেছেন, সেরকম ক্ষমতায় যারা থাকেন তাদের কথা প্রশাসন শুনেন। তাহলে তারা কি শুধুই প্রশাসন নির্ভর হবেন? যদি তাদের যে বিশাল কর্মী বাহিনী, তাদের যে সমর্থক, তাদের যে পপুলারিটি, সেইটাকে কাজে লাগিয়ে এই যে সময়টা আমরা পার করলাম, সেই সময় তাদের দায়িত্ব ছিল কিনা? এবং শোনা যায় যে প্রশাসনের অনেক লোকের সম্পৃক্ততার মধ্য দিয়ে এই মাদক কারবার হয়, এবং শোনা যায় যে সেখানে পলিটিক্যালি যারা এম্পাওয়ার্ড, সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট যাই হোক, তাদের প্রত্যক্ষ মদদে এই চাঁদাবাজিটা হয় এবং এই মাদক কারবার। এটা ছাড়া সম্ভব না। আসলে আপনি সরকার বলেন, প্রশাসন বলেন, আর এখন যারা ক্ষমতায়িত বলেন, তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। সুতরাং তাদের এখানে দায়িত্ব রয়েছে। আর নির্বাচনের কথা যেটা বলেছেন, অবশ্যই ইতিপূর্বে সরকার প্রশাসনের পক্ষ থেকে খুলনার পুলিশ প্রশাসন যেটা বলেছে যে এখন আমরা যেটাকে বলি আন্ডারগ্রাউন্ড বাহিনী, তাদের পদচারণা খুলনায় বেড়েছে, এবং তারা বলছে যে এটা নিয়ে রাজনৈতিক হত্যা হয়নি, অন্য কিছু হয় নাই, হয়েছে মাদক। এখন কথা হচ্ছে যে আমরা যেটা বলে থাকি যে সন্ত্রাসীদের যদি অভয়ারণ্য হয়ে থাকে, সন্ত্রাসীরা আমরা জানি যে একের পর এক যে খুনগুলো ঘটলো আদালতের প্রাঙ্গণে, যেখানে 2টা ডাবল মার্ডার হলো একেবারে দুপুর 12টার সময়, এরকম ঘটছে, এবং বীর দর্পে সন্ত্রাসীরা চলে যাচ্ছেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই সন্ত্রাসীরা আইনের আওতায় আসছে না, প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনতে পারছে না, তারা ব্যর্থ হচ্ছে। ফলে এটার কারণে কিন্তু যেটা হচ্ছে, আরো বেশি উৎসাহিত হচ্ছে এই সন্ত্রাসীরা, হয়ে একের পর এক অপকর্ম তারা করছেন। ফলে এদেরকে যদি আইনের আওতায় না আনা যায়, গ্রেপ্তার যদি না করা যায়, তাহলে এদের দ্বারা যে নির্বাচন বিঘ্নিত হবে না, কোনো প্রার্থী দ্বারা, কোনো গোষ্ঠী দ্বারা, কোনো দল দ্বারা, বা যাই বলি আমরা, বা কোনো এখানে ম্যানিপুলেট করে কোনো সুবিধাবাদী চক্র দ্বারা এরা ব্যবহৃত হবেন না, নির্বাচনকে ব্যাহত করবেন না। বা আমরা এখানে 2জন প্রার্থী আছেন আমার সামনে বসা, এই 2জন প্রার্থী তারা নির্বিঘ্নে প্রচার করতে পারবেন, তারা ভোটারদের কাছে যেতে পারবেন, এটা তো আমরা নিশ্চিত করে বলতে পারি না। কারণ ওনারা প্রচারে বেরোচ্ছেন, এক এলাকায় হয়তো শোনা যাচ্ছে যে আর এক এলাকায় 2জন হত্যা হয়েছে ইতিপূর্বে। ফলে তাদের সেই নির্বাচনী প্রচারণা তারা সঠিকভাবে করতে পারবেন কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন। এবং নির্বাচনকালীন বা ভোট গ্রহণকালীন যে এর যে প্রভাব, সেটা তো পড়তেই পারে। সুতরাং নির্বাচনকেও সুষ্ঠুভাবে করতে গেলে, স্বতঃস্ফূর্ত করতে গেলে, এবং প্রার্থীদেরকে বিশেষ করে বা তাদের কর্মী সমর্থক যারা, তাদের মাঠে থাকতে গেলে, প্রচারণার কাজে তাদের স্বতঃস্ফূর্ত ভাবে থাকতে গেলে নিশ্চয়ই এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড বা যে খুলনায় যে আতঙ্ক বিরাজ করছে, এই আতঙ্ক থেকে আমাদেরকে বের করার জন্য প্রশাসনকে এবং যে স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের অবশ্যই আন্তরিক হতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। আপনি বিগত দিন ধরে, অনেক দিন ধরে এই সন্ত্রাসের পিছনে যে অভিযোগটি রয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, ঠিক কিনা? সেটা তো আমি বললাম যে আছে, কারণ এরা আশ্রয় প্রশ্রয় ছাড়া বিচ্ছিন্ন কোনো বিষয় এগুলো না। আসলে বিচ্ছিন্ন ভাবে এটা কখনো হয় নাই। আমাদের অতীত অভিজ্ঞতা, ইতিহাস আমরা যদি বলি, তাহলে তো শুধু খুলনা কেন, আমরা অন্য অঞ্চলগুলো যখন সন্ত্রাস প্রবণ ছিল, বা এই যে আপনার নিষিদ্ধ ঘোষিত পার্টিগুলো ছিল, আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের
যে জেলাগুলোর কথা যদি বলি, সেখানেও আমরা দেখেছি পরবর্তীতে উঠে এসছে যে রাজনৈতিক দলের নেতৃত্বে সম্পৃক্ততা রয়েছে, একেবারে প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে, এবং এরা দিনের বেলায় হচ্ছে একটা রাজনৈতিক দল করেন, এক দলের নেতার পিছনেরা ঘোরেন, কিন্তু রাত্রিকালীন আবার এরা অন্য একটা রাজনৈতিক দলের কর্মী বা নেতা হয়ে যান। সুতরাং এই সম্পৃক্ততা তো আছে, এটা তো ইট হ্যাজ বিন প্রুভ। সুতরাং সেই জন্যই বলেছি যে এখানে রাজনীতিবিদদেরও, বড় রাজনৈতিক দলগুলো, তাদের এখানে দায়িত্ব রয়েছে। এবং আমি আরো ইতিপূর্বে বলেছি, যারা ইন্টারেক্টলি যারা এম্পাওয়ার্ড, যারা এখন তো আসলে অনেকেই, মানে এখন একটা হচ্ছে ইন্টারিম সরকার, একটা হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা জানি যে বিএনপি আছে, জামাত ইসলাম, আরো অনেকে আছেন। মানে এখন তো মানে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন একটা থাকে আর কি, আর এখন তো ক্ষমতা অনেকে আসলে, এবং অনেকের কথাই প্রশাসন শুনতে বাধ্য হয়, অনেকেই সাহস দিলে সন্ত্রাসীরা তারা সাহস পান। সুতরাং এইটা একটা বড় প্রবলেম হয়ে গেছে। সুতরাং তাদেরকে আসলে আন্তরিক হতে হবে, এবং তারা আসলে চান কিনা যে সন্ত্রাস দমন হবে, মাদক কারবারিরা আইনের আওতায় যাবে, মাদক ব্যবসা বন্ধ হবে, এইটা নিয়ে অর্থ ভাগাভাগি নিয়ে, বা মাদক ব্যবসার যে আবার এর আবার প্রভাব আছে তো, আবার মানে মাদক ব্যবসা তো একজন করবেন, সেখানে আবার আরেকজন বাধার সৃষ্টি হন কিনা, তাহলে এই যে বিষয়গুলো আছে, সেখানে তো রাজনৈতিক নেতৃত্ব আছে, কোনো সন্দেহ নাই, তাদেরকে আন্তরিক হতে হবে। এবং সেটা খুলনার মানুষ যারা, বিশেষ করে খুলনা যারা রাজনীতি করেন, খোঁজখবর রাখেন, তারা জানেন, প্রশাসনও জানে যে কারা এটা করছেন, কিন্তু প্রশাসন নীরব, রাজনীতি নেতারাও নীরব, জনগণ অসহায় অবস্থায় আছে, ফলে যা হওয়ার তাই হচ্ছে। সুতরাং এটা আমার মনে হয় যে যারা ভবিষ্যতে জনপ্রতিনিধি হয়ে ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় গিয়ে সমস্যার সমাধান করতে চান, তাদের এখনই দায়িত্ব রয়েছে যে সেই চেনা মানুষগুলোকে সচেতন করা, সতর্ক করা, সেই চেনা মানুষগুলো যাতে এই কাজগুলো না করতে পারে, প্রশাসনকে প্রয়োজনে সহায়তা করা, যদি প্রয়োজন হয় তাদের বড় দল, তাদের বড় কর্মী, অনেক বেশি কর্মী, তাদের সমর্থক আছেন, তাদের দিয়ে আমার মনে হয় যে সামাজিকভাবে প্রতিহত করারও সুযোগ আছে, সেই কাজটি আমার মনে হয় শুরু করা। জি, ধন্যবাদ অ্যাডভোকেট বাবুল হাওলাদার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। নজরুল ইসলাম মঞ্জু, যেটি বলছিলেন বাবুল হাওলাদার, আপনার কাছে প্রশ্ন যে আপনারা কিভাবে এই সন্ত্রাসটাকে প্রতিরোধ করার জন্য নির্বাচিত হলে কি কি উদ্যোগ নেবেন এবং কিভাবে কাজ করবেন? আমাদের তো পূর্বের অভিজ্ঞতা আছে, আমরা পলিটিশিয়ান, আমরা জানি যে সন্ত্রাস পলিটিক্যাল আমরেলাও থাকে, তারপরে এই পেশাদার কিছু সন্ত্রাসী থাকেন যারা নানাভাবেই রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করেন। কিন্তু এখন যেটা ছিল, গত 1-1.5 বছরে তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, সরকার ছিল একটা নির্দলীয় সরকার। সেই সরকারের আমলে কিন্তু ঘটনাগুলো ঘটেছে, এবং এই ঘটনা ঘটার পরে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল, সেটা সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী তারা এগুলো করেনি। তাদের তো কোনো ভয় ছিল না, কারণ এই ভয়াবহ সন্ত্রাস রোধকল্পে তাদের ডিউটি ছিল। তারা এগুলো কিভাবে দমন করবেন, গোয়েন্দা নজরদারি করবেন, তালিকা প্রস্তুত করবেন, তালিকা হালনাগাদ করবেন সন্ত্রাসীদের, এবং এইগুলি ধরা তো কঠিন কোনো কাজ না। শহরে বিভিন্ন জায়গায় সার্চ করা, পাহাড় বসানো করে তারা করবেন, না করাতেই কিন্তু সন্ত্রাসটা ভয়াবহ আকার ধারণ করেছে। এবং সরকারের দায়িত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে একটা অঞ্চলে ভয়াবহ সন্ত্রাসকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা। কিন্তু আমরা হতাশ হয়েছি যে এই অন্তর্বর্তী সরকারের যারা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, তারা বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তার জন্য আমরা এই অঞ্চলের মানুষ তারা নিরাপত্তাহীন হয়ে পড়েছে, এবং এটা দিন দিন বাড়ছে। এটাকে অবশ্যই কমাতে হবে, এবং প্রয়োজনে যে ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার সেটাই নিতে হবে, এবং এক্ষেত্রে পলিটিশিয়ানদেরও এগিয়ে আসতে হবে এবং জনগণকে এগিয়ে আসতে হবে। জনগণ কিন্তু জিম্মি হয়ে গেছে খুলনা শহরে, এবং তারা কিন্তু মানে এই যে কতগুলো ঘটনা পর পর ঘটেছে, বাড়ির মধ্যে যাই গুলি করতেছে, আমাদের দলীয় কার্যালয়ে একজন কর্মীকে হামলা করে কর্মীকে মেরে ফেলেছে, এরা এই মাদক ব্যবসায়ীরাই মেরে ফেলেছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে কঠিন এবং কঠোর পদক্ষেপ জনগণকে নিরাপদ রাখার ক্ষেত্রে। এক্ষেত্রে পলিটিশিয়ান না, আমরা অবশ্যই সন্ত্রাসীদের পক্ষে নেব না, এবং আমাদের দলে কেউ নেবে না, কেউ কারো আশ্রয় থাকবে না। এবং এখানে জামাত ইসলামের আমাদের নেতৃবৃন্দ আছেন, বাবুল হাওলাদার আছেন, এখানে উদ্যোগটা নিতে হবে কিন্তু সবাইকে, এবং সবাইকে একমত হতে হবে যে না, আমরা সন্ত্রাস কবলিত খুলনাকে সন্ত্রাস মুক্ত করব যে কোনো মূল্যের বিনিময়ে। এই জায়গা থেকে আমরা কাজ করতে চাই। আমরা তো এই শহরের খুব পরিচিত মানুষ, এবং আমরা কখনোই সন্ত্রাসীদের লালন করি নাই, কোনো খুনিকে লালন করি নাই, প্রশ্রয় দিয়ে নেই, চাঁদাবাজদের প্রশ্রয়, বরঞ্চ আমরা এদের গ্রেপ্তারের জন্য দলের মধ্যেও আমরা কথা বলেছি, শক্তভাবে কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা রিপোর্ট দিয়েছি, উনি কিছু ব্যবস্থা নিয়েছেন, আরো যেগুলো ব্যবস্থা নেওয়া দরকার আমরা সরকার গঠনের পরে আমরা এগুলোকে পরিষ্কার করে ফেলবো। এই আবর্জনা, আমি বলি আবর্জনা, এই আবর্জনা পরিষ্কার করেই এই জুলাই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা ধারণ করে এই কাজগুলো করব, এবং আমাদের তরুণরাও কিন্তু এ ব্যাপারে আগ্রহী। একটা পরিচ্ছন্ন খুলনা শহর, শান্তি শহর গড়ে
করার ব্যাপারে তারাও আমাদেরকে সহযোগিতা করতে চায়। তারা আমাদেরকে বলেছে, তরুণরা আমাদেরকে বলেছে, আপনারা শক্ত হাতে এগুলো দমন করবেন এবং খুলনাকে নিরাপদ করবেন। নতুন ভাবে আমরা শপথ নেব এবং এই কাজগুলি আমরা করব। আমরা কোনো প্রকারই আবারও খুলনাকে সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে আমরা জাতির সামনে তুলে ধরতে চাই না। এই ধরনের একটা শহরকে আমরা নিরাপদ রাখতে চাই। তার জন্য আমরা সকলে সহযোগিতা করব। আমি আশাবাদী যে এটা আমাদের পক্ষে কঠিন কোনো কাজ হবে না। মূল হচ্ছে যে দল, রাজনৈতিক নেতারা, প্রশাসন এবং সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি যৌথভাবে কাজ করে সন্ত্রাস অবশ্যই দমন করা সম্ভব এবং আমাদের তরুণ সমাজকে এর থেকে বের করে আনা সম্ভব। এবং যারা ব্যবসা করছে মাদক, তাদেরকে আমরা বলতে পারি এসব ব্যবসা ছেড়ে দিয়ে ভালো পথে আসো, কারণ ওটা মৃত্যুর ফাঁদ। ওখানে গেলে তোমাদের মৃত্যু অবধারিত এবং অস্বাভাবিক জীবনযাপন তোমাদের করতে হবে এবং তাদেরকে সিগন্যাল দেওয়া। এইভাবে আমরা এটাকে ট্যাকেল করা সম্ভব এবং আমরা মনে করি যে আমাদের পলিটিশিয়ানদের এই উদ্যোগ নিয়েই এই কাজটি সফল করতে হবে। জি, ধন্যবাদ নজরুল ইসলাম মঞ্জু। অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, আপনার কিছু যুক্ত করবেন কিনা এই সন্ত্রাস মোকাবেলায় বা প্রতিরোধে? কিভাবে প্রতিরোধ করা সম্ভব? রাজনৈতিক নেতৃবৃন্দ এক হওয়া সম্ভব কিনা? জি, ধন্যবাদ। রাজনীতি আসলে পরিবর্তিত হয়েছে, পরিবর্তনের দিকে যাচ্ছে। পরিবর্তিত এই রাজনীতি আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। এই বাংলাদেশটা আমাদের সকলের, কিন্তু আমাদের রাজনৈতিক কর্মসূচি আলাদা আছে, আমাদের ভিন্ন ধরনের নিজেদের এজেন্ডা থাকবে, কিন্তু দিন শেষে বাংলাদেশটা আমাদের। এই বাংলাদেশকে আমাদের পরিচ্ছন্নভাবে গড়ে তোলা, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সুশাসনের বাংলাদেশ করা, ইনসাফের বাংলাদেশ করা। আমরা এই রাজনীতির মধ্যেই আবর্তিত হব আগামীতে, সেটা একটা প্রত্যাশা থাকলো। তো বাংলাদেশ যেমন আমাদের, ঠিক তেমনি ভাবে এই খুলনা শহর নিয়ে শুরু করে খুলনার এই অঞ্চল, এই জেলা সহ আশেপাশের অঞ্চলও, এই অঞ্চলটাও আমাদের। যখন খুলনা নিয়ে কোনো কথা হয় তখন সেটা আমাদের নেগেটিভ কথা হলে আমাদের গায়ে বাজে, আর ভালো কথা হলে আমাদের নিজেদেরও গর্ব হয়। সেই দিক থেকে আমরা এখানে প্রথম যে বিষয়টা এখানে সংযুক্ত করতে চাই সেটা হলো যে একটা মোটিভেশনাল কিছু কাজ করতে হবে। যারা এই জগতে চলে গিয়েছে, মাদকের এই জগতে চলে গেছে, সন্ত্রাসের জগতে চলে গেছে, অস্ত্র হাতে আছে, এটা মোটিভেশন করা দরকার। এদের সকলের মোটিভেশন করে তাদেরকে পুনর্বাসনেরও একটি জায়গা আনা দরকার, যে ঠিক এই পথ ছেড়ে দিয়ে যে আহ্বানটার কথা বলে হচ্ছে এটা প্রয়োজন। আর সেই সাথে সেটা হলো যে এখন আমাদের হয় কি যে একটা সামনে নির্বাচন, রাজনীতি করি আমরা, নির্বাচনে আবার রাজনৈতিক ভাবে প্রার্থীও হয়েছি, ভিন্নতা আছে। তো সেই ভিন্নতা শুধুমাত্র নির্বাচন, কিন্তু নির্বাচনের জনগণের সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনে জনগণের সমর্থনে বিজয়ী প্রার্থী হবে। এই খুলনা অঞ্চলে, খুলনা জেলার 6টি আসন আছে, বিজয়ী প্রার্থী হবে তারা। এই বিজয় প্রার্থী যখন হবে তখন আমাদের এই অঞ্চলের এই সকল রাজনীতি বিজয় যে হলো, যিনি হেরে গেলেন, উভয় মিলে সহ অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সবাইকে এক জায়গায় করেই আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সন্ত্রাস এবং মাদক কখনো নির্মূল করা যায় না। এখন যে পরিস্থিতি আছে, এটা নির্মূল করতে হলে একটা ভিন্ন কর্মসূচি নিতে হবে। মাদককে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু যদি আমরা এটাকে নির্মূল করতে চাই বা ব্যাপক নিয়ন্ত্রণের মধ্যে নিতে চাই, তাহলে মাদকটা আসছে কোত্থেকে, সেই জায়গাটা আমাদেরকে সেখানে একটা রোধ হওয়া দরকার, প্রতিরোধ হওয়া দরকার। তো এটা আমরা ভালো করে জানি যে এটা আমাদের সীমান্ত থেকে এগুলো আসে। সীমান্তের এই দুর্বলতাগুলো রোধ করতে হবে এবং সেই জায়গায় যে ভূমিকা, মানে উদ্দেশ্যমূলক ভাবে আমাদের প্রতিবেশীরা এটাকে আমাদের এখানে ওই ঠিক মাদকের একটা বাজার হিসাবে এখানে পাঠাচ্ছে, সেই পাঠানোটা সেটা আমাদেরকে কূটনৈতিক অবস্থা যেটা আছে সেটা করা দরকার। বাকিটা যে রুট থেকে আসে সেই রুট থেকে সেটা বন্ধ করার উদ্যোগ আমাদের কিনতে হবে সম্মিলিত ভাবে, ঠিক তখন ওটা কমবে। এবং সেই সাথে অস্ত্রের বিষয়টাও একই। তো আমরা যখন সবাই সম্মিলিত ভাবে, আমরা যখন খুলনা আমাদের, এই প্রশ্ন যখন হবে তখন সকল রাজনৈতিক দলের কর্মসূচি ওটাই হবে যে খুলনা আমাদের, খুলনাকে নিরাপদ করা, খুলনার আইন শৃঙ্খলার উন্নত করা, এখানে সকল অস্ত্রমুক্ত নতুন প্রজন্ম তাদেরকে হেফাজত করা, এই যুবক শ্রেণীদেরকে এই যে দেখেন বাংলাদেশে বেকারত্ব দূর করতে পারলে এটাও বন্ধ হয়ে যাবে। বেকারত্ব থেকেও অনেকে মাদক ব্যবসার দিকে ওখানে চলে যায়। ফলে অনেক নানাবিধ বিষয় আছে, এগুলো নিয়ে যখন আমরা কাজ করতে পারবো, এবং সেই কাজ আসলে কারো একার পক্ষে সম্ভব না, কথা সঠিক, এটা সকালে সম্মিলিত ভাবে এটা করতে হবে। এবার আসি আমরা খুলনার আসন সবকটা বলা হলো। এখন আমাদের এই নির্বাচনী আসনের মধ্যে আমি আর মঞ্জু ভাই এখানে আছি, সেটা আমি প্রথমে বলেছি। মঞ্জু ভাই এই খুলনা শহরে দীর্ঘদিন রাজনীতি করেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তিনি আমার অগ্রজ, আমি তার অনুজ। আগামীতে আমরা খুলনা শহরকে, এখানে আমাদের 2 নম্বর আসন আছে এই শহরের সিটির মধ্যে, আর একটা 3 নম্বর আসন আছে। সবাই মিলে যদি আমরা উদ্যোগ নেই, এই শহরকে আমরা সেটাকে পরিচ্ছন্ন করতে পারবো। কে জিতলো কে
কে হারলো সেটা বিষয় না, যখন বিজয় যারা হবেন তারা যখন আমাদেরকে আমন্ত্রণ জানাবেন, আমরাও সেখানে বসে আগামীতে সুন্দর পরিচ্ছন্ন সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত একটি খুলনা গড়ে তোলার জন্য আমরা সেখানে সম্মিলিতভাবে কাজ করব। সে অঙ্গীকার আমরা আজকে এখানে এর ভিতর থেকে আমরা করতে পারি। ধন্যবাদ। জি, ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। অ্যাডভোকেট বাবুল, খুব সংক্ষেপে একদম আপনাকে দিয়ে শেষ করব যে এই অঙ্গীকারটি জাহাঙ্গীর হোসেন হেলাল বললেন এবং নজরুল ইসলাম মঞ্জুও বললেন যে আন্তরিকতার সঙ্গে সবাই মিলে এই সন্ত্রাস যেমন প্রতিরোধ করা যাবে, তেমন খুলনা নগরীর যে হারানো ঐতিহ্য, অর্থনৈতিক ঐতিহ্য, সেটাও ফিরে পাওয়া যাবে। আপনি কি মনে করেন? এবং সাথে যদি একটু সংক্ষেপে বলেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল এবং নজরুল ইসলাম মঞ্জু দুজনেই বেশ কিছু অঙ্গীকারের কথা বলেছেন, সন্ত্রাস প্রতিরোধের কিছু ভালো কথা বলেছেন এবং খুলনার যে অর্থনৈতিক হারানো ঐতিহ্য সেটা ফিরে পাওয়ার ব্যাপারে বেশ কিছু সুন্দর পরিকল্পনা দিয়েছেন। এই পরিকল্পনা এবং অঙ্গীকারগুলো তো নির্বাচনের আগে, নির্বাচনের পরেও এই অঙ্গীকার অব্যাহত থাকবে কিনা এবং অব্যাহত থাকলে এই সমস্যাগুলো সমাধান হবে কি না? আমরা তো আসলে এই যে নির্বাচনী যে অঙ্গীকার সেটি তারা বাস্তবায়ন করবেন সেটাই প্রত্যাশা করতে চাই, যিনি নির্বাচিত হন। এখন একটা কথা সঠিক যে এই বিষয়গুলো আসলে একটা অক্টোপাসীয় বিষয়, এটা খুব সহজে সমাধান করা বা রাতারাতি সমাধান করা এটি আসলে সম্ভব না, কারণ একটা আর একটার সাথে রেলিভেন্ট, এটা খুব সত্য কথা। তো সেই কারণে আমার মনে হয় যে আমরা যদিও আমাদের বিশ্বাসভঙ্গ হয়েছে, কারণ আমরা রাজনীতিবিদদের কাছ থেকে আমরা নির্বাচন আসলে এক ধরনের শুনি, তারপরে আবার নির্বাচনের পরে যখন নির্বাচিত হন তখন তাদের কি অবস্থা সেটা আমাদের শুধু অভিজ্ঞতা না, সেই অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের সকলের আছে। সুতরাং এইটুকুই বলতে চাই যে আমরা সেইটার পুনরাবৃত্তি হোক। পুরোপুরি হয়তো তারা পারবেন না, পারলে সেটি আমরা প্রত্যাশা করি যে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন 100% সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবেন, সেটি হয়তো সম্ভব না, তবে তারা যদি মেজর পোর্শন যদি সেটা করতে পারেন, সেটা আসলে খুলনার ভবিষ্যৎ আমরা কর্মসংস্থান বলি, আমরা মাদক নির্মূল বলি, আর সন্ত্রাস দমন বলি, বা অন্যান্য যে প্রবলেম গুলো আছে সেগুলো সলিউশনের জায়গায় বলি, সেটা সম্ভব। তবে অতীতের অভিজ্ঞতা আমরা আর পুনরাবৃত্তি করতে চাই না। আমরা চাই যে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা যেমন কাজ করবেন, নগরবাসীকে সাথে নিয়ে কাজ করবেন, তাদের এলাকার মানুষদেরকে নিয়ে কাজ করবেন, তাহলে আমরা অন্তত একটা ন্যূনতম একটা জায়গায় আমরা ইতিবাচক জায়গায় পৌঁছতে পারবো, সেই প্রত্যাশাই আমরা করতে চাই। ধন্যবাদ অ্যাডভোকেট বাবুল হাওলাদার। আসলে আমার কাছেও খুব ভালো লাগলো যে এই যে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এই সহাবস্থান, এটা আসলে অনুকরণীয় এবং আমরা চাইবো যে যে কোনো সমস্যার সমাধানে এই সহাবস্থান নির্বাচনের পরে অব্যাহত থাকে। রাজীব ভাই একটু ধন্যবাদ বলছি, নজরুল ইসলাম মঞ্জু, ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। রাজীব ভাই একটু বলছি যে আমরা মঞ্জু ভাই আমি প্রতিদ্বন্দ্বী না, প্রতিযোগী। মঞ্জু ভাই প্রতিদ্বন্দ্বী বানাতে চাচ্ছি না। মঞ্জু ভাই আমার সিনিয়র, সে আমারও নেতা। এখন একটা নির্বাচনের প্রক্রিয়া আমরা প্রতিযোগী হয়ে গেছি। জি, ধন্যবাদ হেলালকে। আমি সেই নির্বাচনের কথা রেখেই প্রতিদ্বন্দ্বী বলেছি এবং আমিও চাচ্ছি নির্বাচনের পরেও যেন এই সহাবস্থান, এই সুন্দর সম্পর্ক অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। খুলনা থাকবে। ধন্যবাদ আপনাকে।